বন্ধুরা, এই দেশ সমগ্র দুনিয়ার মধ্যে একমাত্র এমন দেশ যেখানে স্থায়ী বাসিন্দার থেকে পর্যটকের সংখ্যা বেশি। শুধু এটা নয়, এই দেশে সর্বপ্রথম শুরু হয়েছিল ব্যাংকিং ব্যবস্থা। তার সাথে সাথে এটা হয়তো একমাত্র দেশ যেখানে সবথেকে বেশি অস্কার পুরস্কার গিয়েছে। কিন্তু এত কিছু হওয়ার সত্ত্বেও এখানকার জনসংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়াও আপনারা জানলে অবাক হবেন, এখানকার মহিলাদের আয়ু পুরুষের তুলনায় বেশি। এমনকি পৃথিবীর বিখ্যাত আগ্নেয়গিরি এই দেশের মধ্যেই রয়েছে, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে একটি গোটা শহর জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। বন্ধুরা, এত কিছু ইতিহাস এই দেশ নিজের বুকের মধ্যে রাখার সত্ত্বেও এখানকার জনসংখ্যা এত কম কেন, সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হয়তো এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে ইচ্ছা জাগতে পারে এই দেশে গিয়ে বসতি স্থাপন করার, কারণ সরকার এমনই এক ধরনের সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। অর্থাৎ যে সমস্ত বিদেশিরা এই দেশে গিয়ে বসবাস করবে তাদের জন্য থাকছে এক বিরাট সুব্যবস্থা, যেটা হয়তো আর অন্য কোনো দেশে আজ পর্যন্ত দেয়নি। আর এত কিছু জানার পর হয়তো আপনাদের মনেও সেই দেশটির বিষয়ে জানার ইচ্ছা করছে। চলুন আপনাদেরকে বলে দিই, সেই দেশটির নাম হচ্ছে ইতালি। এবার নাম যখন জেনে গিয়েছেন, তাহলে সুযোগ সুবিধার সাথে সাথে এই দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পর্কও জেনে নিন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, সাধারণত ইউরোপের অনেক দেশেই অপেরা হাউস তৈরির প্রবণতা রয়েছে, কিন্তু ইতালি প্রথম দেশ যেখানে প্রথমবারের মতো একটি অপেরা হাউস নির্মাণ হয়েছিল। লাইসোসেলা নামের এই অপেরা হাউসটি 1778 সালে নির্মিত হয়েছিল, যেখানে ক্লাসিক সঙ্গীত পরিবেশিত হয়। এই অপেরাটি ইতালির মিলান শহরে অবস্থিত। ইতালির জনসংখ্যা প্রায় 6 কোটি, যার মধ্যে পুরুষের সংখ্যা 48.5% এবং মহিলা 51.5%। তাই 17 লক্ষেরও বেশি মহিলা একলাই থাকেন। ইতালির মহিলারা বেশি দিন করে বাঁচেন, যা প্রায় 80 বছর থেকে 85 বছর পর্যন্ত। আর তার তুলনায় এখানকার পুরুষেরা মাত্র 70 থেকে 75 বছর বয়স পর্যন্ত বাঁচে। ইতালির ক্ষেত্রফল 3,01,040 স্কয়ার কিলোমিটার, যার ফলে আয়তনের দিক থেকে এটি বিশ্বের 72তম দেশ হয়ে উঠেছে। এর উত্তর পশ্চিম দিকে ফ্রান্স দেশ অবস্থিত, উত্তর মুখে সুইজারল্যান্ড আছে, উত্তর পূর্ব দিকে অস্ট্রিয়া অবস্থিত এবং পূর্ব দিকে স্লোভেনিয়া দেশ। এছাড়াও এর একটি অংশ ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত, যা এর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমুদ্রের মাধ্যমে ইতালি বিশ্বের অন্যান্য দেশের সাথে সংযুক্ত। এখানকার 6 কোটি মানুষের মধ্যে 74% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, আর 3% খ্রিস্টান ধর্মের অন্যান্য শাখার অনুসারী হয়ে উঠেছে। এছাড়াও এখানে 4% মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে, আর হিন্দু ধর্মাবলম্বী মাত্র 1% রয়েছে। 0.5% বৌদ্ধ ধর্ম মেনে চলে। 17.5% মানুষ পুরানো স্থানীয় আস্থার উপরে বিশ্বাস করে চলে। ইতালির সরকারি ভাষা হলো ইতালীয়, যা এখানকার বেশিরভাগ মানুষই এই ভাষাতেই কথা বলে। যদি আপনারা আগ্নেয়গিরি দেখতে চান, তাহলে আপনারা দেখতে পেয়ে যাবেন ইতালির মাউন্ট অ্যাটনা আগ্নেয়গিরি, যা ক্রমাগত অগ্নুৎপাত করে। এই আগ্নেয়গিরিটি পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয়। এছাড়াও ইতালির সবথেকে সুন্দর শহর হলো রোম। শুধু ইতালির সুন্দর শহর বলাটা ভুল হবে, সমগ্র ইউরোপের সবথেকে বড় ইতিহাস তৈরি করেছে এই সুন্দর শহর রোম, যার এখনো পর্যন্ত ইতিহাস এবং সৌন্দর্য নিয়ে আলোচনা হয়েই চলেছে। এই শহরটি 1753 খ্রিস্টপূর্বাব্দে স্থাপন করা হয়েছিল। প্রথমত এখানে সর্বপ্রথম 2 ভাই বাস করত। একজনের নাম ছিল রোমুলাস এবং অন্যজনের নাম রমেশ। রোমুলাসের তার ভাইয়ের সাথে কোনো কিছু একটা জিনিস নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছিল, যার ফলে সে তার ভাইকে হত্যা করেছিল। যার পর রোমুলাস রোমের এই জায়গায় পৌঁছে যায়। তিনি ধীরে ধীরে সর্বপ্রথম এটিকে একটি শহরে এবং পরবর্তীতে ব্যারাকে রূপান্তরিত করেন। তারপর 753 সালে রোম সর্বপ্রথম অস্তিত্ব লাভ করে। তার কিছু সময় পর রোমুলাসের নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছিল রোম, যা পরবর্তীতে একটি খুবই বড় সাম্রাজ্যে পরিণত হয়। ধীরে ধীরে সময় এগোতে থাকে এবং রোম সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। সেই সময় এই সাম্রাজ্যের একটি খুবই বড় সৈন্যবাহিনী ছিল, যা প্রায় হাজার হাজার সৈন্যবাহিনী বলা চলে, এবং তাদের নিজস্ব সংস্কৃতি ছিল। এখানকার মানুষ আর্ট, চিত্রকলা, বিজ্ঞানের প্রতি অনুরাগী ছিল এবং রাজনীতি খুবই ভালোবাসত। আর পরবর্তীতে রোম এই কারণেই পরিচিতি লাভ করে। এটা কলোসিয়াম, যা 80 খ্রিস্টাব্দে রাজা টাইটাস কর্তৃক নির্মিত এবং সম্পূর্ণ হয়েছিল। এটি সেই সময়কার রাজা এবং জনগণের বিনোদনের কেন্দ্রবিন্দু স্টেডিয়াম ছিল। এতে দুজন যোদ্ধাকে একে অপরের সাথে লড়াই করতে বাধ্য করা হতো, যার মধ্যে একজন মারা যেত এবং অন্যজন আহত হতো। এবার সেই 2 যোদ্ধার মধ্যে যদি কেউ জিতে যেত, তাহলে রাজা তাকে পুরস্কার দিত। এই খেলা দেখার জন্য পুরো শহর এই কলোসিয়ামে আসতো। সেই স্টেডিয়ামের মধ্যে প্রায় 50 থেকে 80 হাজার মানুষ একসাথে বসতে পারত।
অস্তিত্ব। এই স্টেডিয়ামের মধ্যে যোদ্ধাদের লড়াই ছাড়াও প্রাণীরাও লড়াই করত। কলোসিয়ামের যুদ্ধ ছাড়াও অন্যান্য খেলা হতো, আর এটি এখনো প্রাচীন রোমের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর দেওয়াল 50 মিটার উঁচু এবং এটি 189 মিটার লম্বা। বন্ধুরা, এটি পিসার হেলানো টাওয়ার। এটি পিসার শহরে অবস্থিত। এই টাওয়ারটি হেলানের কারণে সারা বিশ্ব থেকে মানুষ এটি দেখতে আসে। এটি তৈরি হয়েছিল 1173 সালে এবং 200 বছর পর সম্পূর্ণ হয়েছিল। এই হেলানো টাওয়ারটি 56 মিটার উঁচু। পরবর্তীকালে ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটিকে। ইতালিতে দেখার মতো হাজারেরও বেশি ঝর্ণা রয়েছে, কিন্তু এখানকার সবচেয়ে বেশি বিখ্যাত ঝর্ণা হলো ট্রেনি ঝর্ণা। এই ঝর্ণায় নির্মিত মূর্তি এবং জলের ফোয়ারা দেখতে হাজার হাজার মানুষ এখানে আসে, যা এখানকার ইমারত, ঐতিহ্যগত গল্প এবং উপকথার সাথে জড়িত। আপনারা জেনে অবাক হবেন, প্রতি বছর এই ঝর্ণায় 13 কোটি 11 লক্ষ কয়েন ফেলে দেওয়া হয়। প্রতিদিন 3,69,000 কয়েন এখানকার ঝর্ণায় নিক্ষেপ করা হয়। এই কয়েনগুলি ফেলার পিছনে একটা কারণ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই ঝর্ণার মধ্যে কয়েন ফেললে রোম আবারও আগের মতো জীবিত হয়ে উঠবে। আসলে এই পুরো জায়গাটি সৌন্দর্যের এক উদাহরণ, কিন্তু এর 4টি গুরুত্বপূর্ণ শহর রয়েছে, যার মধ্যে ইতালির রাজধানী রোম 1 নম্বরে রয়েছে, 2য় নম্বরে রয়েছে ফ্লোরেন্স শহর, 3য় নম্বরে রয়েছে ভেনিস এবং 4র্থ স্থানে আছে মিলান শহর। আপনারা জেনে অবাক হবেন, এখানকার জনসংখ্যার চেয়েও বেশি পর্যটক এই দেশে আসেন। প্রতি বছর 6 কোটি পর্যটক ইতালি যান। সকলের কাছেই এটি একটি প্রিয় দেশ। এই কারণে ইতালির অর্থনীতির একটা বড় অংশ হয়ে উঠেছে এই ট্যুরিজম। এখানকার মুদ্রা হলো ইউরো। 2002 সাল থেকে এখানে ইউরো ব্যবহার শুরু হয়েছে। এর আগে ইতালিয়ানরা লিরা নামের মুদ্রা ব্যবহার করত। আজও ইতালির সবচেয়ে বড় সমস্যা হলো যে ইতালির বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের দেশগুলির মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়ে রয়েছে, যা এখনো পর্যন্ত 3য় স্থানে রয়েছে। এখানকার 25% জনসংখ্যা 65 বছরেরও বেশি এবং বাকি সকল জনসংখ্যা একটি বড় অংশের বয়স 35 বছরের বেশি। গত কয়েক দশক ধরে এখানকার মানুষ বিয়ে করছে না এবং সন্তান নিচ্ছে না, যার কারণে এখানে জনসংখ্যা এবং বয়সের পার্থক্য বেড়েই চলেছে। মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং তরুণ জনসংখ্যা বাড়ছে না। এখানে শ্রমিকের অভাব আছে, কারণ যদি সব মানুষ বৃদ্ধ হয়ে যায় তাহলে কাজ করবে কে, আর তারা কি বয়স্ক অবস্থাতে কাজ করতে পারবে? তরুণ প্রজন্ম তাদের কেরিয়ারের দিকে বেশি মনোযোগী, তাই অনেকেই অন্য কাজ নিয়ে ব্যস্ত। তারা অন্যান্য দেশেও যাচ্ছে এবং বসতি স্থাপন করছে। এই কারণে এখানে সরকারের উপর চাপ পড়ছে। বয়স্কদের দীর্ঘ সময় ধরে পেনশন দিতে হয়। তাদের রোগের চিকিৎসা করার জন্য আরো বেশি অর্থ ব্যয় করতে হয় সরকারকে। এই কারণেই আজ ইতালি এমন একটি নতুন প্রজন্ম চাই যারা তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মানুষ যদি তরুণ না হয় তাহলে দেশ কিভাবে এগিয়ে যাবে? এখানে কাজের অভাব নেই, কিন্তু কর্মীর অভাব রয়েছে। যদি ইতালিতে জনসংখ্যার হার এইভাবে কমতে থাকে তাহলে আগামী 20 বছরের মধ্যে 6 কোটির সংখ্যা প্রায় 5 কোটিতে নামতে পারে। ইতালির কাছে এটি এমন একটি সমস্যা যা সরাসরি দেশের অর্থনীতিকে প্রভাবিত করে চলেছে দিনের পর দিন। এখানকার বেশিরভাগ মানুষ পর্যটন শিল্প, অটোমোবাইল শিল্প এবং টেক্সটাইলের সাথে যুক্ত। দেশের 65% মানুষ শিক্ষকতা, নার্সিং এবং হোটেল ব্যবস্থার সাথে যুক্ত। এখন আপনারা দেখতে চলেছেন ইতালির ঐতিহাসিক শহর পম্পে শহরটি এখানকার সেরা শহর, যদিও আজ এই শহরটি ধ্বংস হয়ে গিয়েছে। আজ থেকে প্রায় শত শত বছর আগে এই শহরটি জনবসতিপূর্ণ ছিল, কিন্তু যখন এর কাছে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে তখন এটি এতটাই ধ্বংসাত্মক ছিল যে এর বিস্ফোরণের ফলে পুরো শহরটি পুড়ে ছাই হয়ে যায়। এমনকি শহরের মানুষও জীবিত পুড়ে মারা যায়। তাই এই শহরটিকে বলা হয় দুর্ভাগ্যের শহর। 1200 বছর পর যখন প্রত্নতাত্ত্বিকরা এই শহরটির বিষয়ে জানার জন্য খনন করে তখন এই পম্পে শহরটি বেরিয়ে আসে, যা সেই সময়ের কথা মনে করিয়ে দেয়। বন্ধুরা, এটা হলো ইতালির সবচেয়ে বিখ্যাত সেতু পেন্ট ভেকিও, যা ইতালির ফ্লোরেন্সে অবস্থিত। এই সেতুটি 1345 সালে নির্মাণ করা হয়েছিল। এর দৈর্ঘ্য 98 ফুট, আর এইভাবেই আমরা সর্বদা প্রতিটি দেশের কিছু ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে বলে থাকি, যা ইউনেস্কো তার বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে নেয়। কিন্তু ইতালিতে এত ঐতিহাসিক ইমারত আছে যে সে বিষয়ে আপনারাও জেনে অবাক হয়ে যাবেন। ইতালি দেশের মধ্যে মোট মিলিয়ে 98টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যার মধ্যে এটি হলো রোমের কলোসিয়াম। নোবেল পুরস্কার জেতার ক্ষেত্রে এখানকার মানুষ অনেক এগিয়ে। ইতালি এখনো পর্যন্ত 14 বার নোবেল পুরস্কার জিতেছে। 1901 সালে ইতালিতে প্রথমবারের মতো পদার্থবিদ্যার ক্ষেত্রে ম্যাক্রোনি এই পুরস্কার জিতেছিলেন। 14তম পুরস্কার মরিসন 2007 সালে সাহিত্যের দিক থেকে এই পুরস্কার জিতেছিলেন। এখানকার পণ্ডিতরা রসায়ন, পদার্থবিদ্যা, সাহিত্য ইত্যাদির মতো প্রায় প্রতি ক্ষেত্রেই লেখালেখি করেছে। এছাড়াও চিকিৎসা এবং চিকিৎসকদের দিক থেকেও তারা নোবেল পুরস্কার পেয়েছে। এছাড়াও এটি ছিল 1472 সালের প্রথম দেশ যেখানে আধুনিক ব্যাংকিং শুরু হয়েছিল। ব্যাংকটির নাম মন্টে ডি প্যাডিস। আজ থেকে প্রায় 600 বছর আগে ইতালি
ইতালিতে আধুনিক রূপে ব্যাংকিং খুলেছিল এবং তারপর থেকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এরপর থেকে বিশ্বের সমগ্র দেশে এই আধুনিক ব্যবস্থায় ব্যাংক খুলতে শুরু করে। ইতালি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ, যা পর্যটন থেকে সবচেয়ে বেশি অর্থ আয়কারী দেশগুলির মধ্যে একটি। দেশের অর্থনীতির প্রায় 15% আয় কেবলমাত্র পর্যটন থেকে আসে। এছাড়াও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্যাশন গুচি, প্রাদা, ভার্সেচির মতো ব্র্যান্ডগুলিও অন্য কোনো দেশের নয় বরং ইতালির ব্র্যান্ড। এছাড়াও ইতালির তৈরি গাড়ির ব্র্যান্ড যেমন ফারারি, ল্যাম্বরগিনির মতো কোটি কোটি টাকার গাড়ি, যা থেকে এই দেশ প্রতি বছর বিপুল মুনাফা অর্জন করে। এখানকার সুস্বাদু খাবারটি সারা বিশ্বে বিখ্যাত, আর সেটা হলো ইতালিয়ান পিৎজা। আর এই কারণে যদি কেউ জীবনে একবার ইতালিতে ঘুরতে যায় তাহলে তারা একবার হলেও এখানকার পিৎজা অবশ্যই খেয়ে থাকে। শুধু তাই নয়, দুনিয়ার সর্বপ্রথম পিৎজা 18 শতকে এখানে আবিষ্কার হয়েছিল, আর সেটাও আবার দরিদ্রদের জন্য। এই খাবারটি যাতে গরিব মানুষদের জন্য সস্তায় খাওয়া হয় এবং দ্রুত তৈরি করা যায়, সেই কারণে পিৎজা তৈরি করা হয়। কিন্তু ধীরে ধীরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং মানুষ এটি পছন্দ করতে শুরু করে। তবে আজ গরিবরা এই খাবারটিকে খেতে পারে না, কিন্তু এটি ধনীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। মার্গারেটা পিৎজার নামকরণ করা হয়েছে মার্গারেটা নামের এখানকার এক রানীর নামে। এটি ইতালির মিলান শহরটি তার ফ্যাশন, শিল্প এবং ব্যবসার জন্য পরিচিত। এই ক্যাথেড্রালটি সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে বিখ্যাত। এটি বিশ্বের 3য় বৃহত্তম ক্যাথেড্রাল। এটা হলো কাস্তেলো ফোর্সা। এই দুর্গটি 15শ শতাব্দীতে এখানে নির্মিত হয়েছিল। এটি বিশ্বের প্রাচীনতম এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে আধুনিক জিনিসপত্র দিয়ে শিক্ষাদান করা হয়। এই বিশ্ববিদ্যালয়টি 1088 সালে তৈরি হয়েছিল, আর সেই অতীতকাল থেকে এখনো পর্যন্ত এখানকার মানুষদের শিক্ষা প্রদান করে আসছে এই বিশ্ববিদ্যালয়। মহান কবি দান্তেও এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। বন্ধুরা, এখন আপনারা দেখতে চলেছেন ইতালির ভেনিস শহর। অনেকে এটিকে নদীর শহরও বলে থাকে। আপনারা জেনে অবাক হবেন যে এখানে কোনো রাস্তা নেই, আর সেই কারণে এখানকার মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নৌকা ব্যবহার করে। এখানকার লোকেরা এই নৌকাগুলিকে গন্ডোলা বলে ডাকে। ভেনিস শহরের ইমার্থ, গথিক, বাইজেন্টাইন এবং রেনেসাঁ স্থাপত্যের উপর ভিত্তি করে ভেনিস শহর তৈরি করা হয়। এই শহরের সেন্ট ব্যাসিলিকা এবং ড্রক্স প্যালেস খুবই বিখ্যাত। ইতালির আরও একটি সুন্দর শহর হলো ফ্লোরেন্স। এই শহরটি তার শিল্পের জন্য পরিচিত। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই শহরেই বসবাস করতেন, অর্থাৎ তিনি এই শহরে জন্মগ্রহণ করেছিলেন। এই মহাশয় অনেক ছবি আঁকেন এবং বইও লিখেছিলেন। মোনালিসার মতো বিখ্যাত চিত্রকর্ম তিনি নিজে হাতে এঁকেছিলেন। 1503 থেকে 1506 সালের মধ্যে নির্মিত এই চিত্রকর্মটি এখনো পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে। বন্ধুরা, এই ছিল ইতালি সম্পর্কে কিছু অজানা তথ্য। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর নিচে কমেন্টে এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।